সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপেন্ডিক্সের বিভিন্ন সমস্যা এবং তার ল্যাপ্রোস্কোপিক সমাধান। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সর্দার এন নাঈম 1962 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অ্যাপেন্ডিক্সের একটি সমস্যার কথাই কিন্তু আমরা সবাই জানি, যেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তো এই অ্যাপেন্ডিক্সের আসলেই কি ধরনের সমস্যা সাধারণত আপনাদের কাছে রোগীরা নিয়ে আসেন সেটি শুরুতেই জানতে চাই। ধন্যবাদ ডক্টর সানজিদা। অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিসাইটিস খুবই কমন একটা জিনিস। আমরা জানি যে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সেই পেটের ডান দিকে যখন লোয়ার অ্যাবডোমেনে খুব ব্যথা হয়, বমি হয়, জ্বর হয়, তখনই অ্যাপেন্ডিসাইটিস বলে আমরা ধারণা করি। এবং অ্যাপেন্ডিক্সের সাধারণ মানুষের জন্য কিন্তু অ্যাপেন্ডিক্স খুব একটা পরিচিত রোগ। তো অ্যাপেন্ডিক্সটা একটা ছোট্ট একটা ক্রিমির মতো একটি অর্গান, যেটা কোলনের শুরুতে, অর্থাৎ ডান দিকের নিচের দিকে সিকাম যেখানে আছে, আমরা সিকাম বলি, মানে একটা বৃহদান্তের একটি শুরু যেখানে এবং ক্ষুদ্রান্তের যেখানে শেষ, সেখানে একটা ছোট্ট টিউবের মতো একটা ক্রিমের মতো একটি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলি আমরা এটাকে। তো এই অ্যাপেন্ডিক্সের মধ্যে সিভিয়ার ইনফেকশন হতে পারে। এটার মধ্যে মাইল্ড ইনফেকশন অনেক সময় হয়। এটি কিন্তু আমাদের মানে ক্ষুদ্রান্ত বৃহদান্তের সাথে লাগানো আছে, এটা একটা চ্যানেলও আছে। সুতরাং এটার মধ্য দিয়ে কখনো কখনো ফিকোলিথ বলি আমরা এটাকে, যখন ফিকাল ম্যাটার যখন পাথরের মতো হয়ে যায় সেটা ঢুকে যেতে পারে, তখন অবস্ট্রাকশন হয়। অবস্ট্রাকশন হয়ে ওটার ভাস্কুলার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় সেটা গ্যাংগ্রিন হতে পারে। গ্যাংগ্রিন হয়ে কোনো কোনো জায়গায় আমরা সেই ছোটোবেলা থেকেই শুনি যে অ্যাপেন্ডিক্স বার্স্ট করে গিয়েছে। কথাটা কিন্তু সত্যি যে অ্যাপেন্ডিক্স কিন্তু রাপচার করে যায়, পারফোরেট করে যায়। অ্যাপেন্ডিক্স পারফোরেট করে গেলে তখন কিন্তু যে ফিকাল ম্যাটার সেটা পেটের মধ্যে ছড়িয়ে যেতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, এবং সিভিয়ার অ্যাপেন্ডিক্স কিন্তু মৃত্যুরও কারণ হয়। একসময় তো খুবই খারাপ ভাবে অ্যাপেন্ডিক্স বার্স্ট করে পেরিটোনাইটিস হয়ে বেশিরভাগ ক্ষেত্রে ওইটা হয়ে যেত, কিন্তু একটা সময় তখন অ্যান্টিবায়োটিকের ছিল না, প্রচলন কম ছিল। এখন যেমন অ্যাপেন্ডিসাইটিস হলে ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক এবং ট্রিটমেন্ট শুরু করে দেওয়া যায় বলে কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশনটা কন্ট্রোল হয়ে আসে। ইনফেকশন ছাড়া অ্যাপেন্ডিক্সে যেটা হতে পারে, কোনো কোনো সময় টিউমার হতে পারে, ইভেন ক্যান্সার টিউমারও হতে পারে, ক্যান্সার ইন সিটু বলি আমরা, এবং বাজে রকমের ক্যান্সার হয়ে সেটা সারা শরীরে ছড়িয়ে যাওয়াটাও বিচিত্র কিছু নয়। যেটি জানতে চাইছিলাম যে লক্ষণগুলো আপনি ইতিমধ্যেই কিছুটা বলেছি। হ্যাঁ, সিভিয়ার ইনফেকশন হলে প্রচন্ড ব্যথা, এমনই ব্যথা যে রোগী সেখানে টাচ করতেও দেয় না। আচ্ছা, কোন জায়গাটাতে হবে সেই ব্যথাটা? পেটের ডান দিকে, তলপেটের ডান দিকে। সেই ব্যথাটা কি অন্য কোথাও ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আসলে ব্যথাটা শুরু কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখি শুরু হয় মাঝামাঝিতে, নাভির চারদিকে। তখন আস্তে আস্তে ব্যথাটা যে সেটেল হয় ডান দিকে, এই সময়টা রোগীর বমি হয়। বমি একেবারে একটা মানে ভেরি ইম্পর্টেন্ট ফিচার, এবং বমির সাথে জ্বর আসে। তখনই আমরা ধরে নেই যে এটা অ্যাপেন্ডিক্স। এটাকে যদি একটু সময় বেশি নিয়ে নেয়, রোগী যদি বুঝতে না পারে, কখনো কখনো অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলেই পেটের ভিতরে ওমেন্টাম এসে সেটা চারিদিক থেকে ইনফেকশনটাকে ওখানে কন্ট্রোল করার চেষ্টা করে, তখন এটা লাম্প হয়ে যায়। অনেক সময় লাম্প হয়ে যায়। তো লাম্প হয়ে গেলে তখন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। কোনো কোনো সময় হয়তো চিকিৎসার কথা পরে আসছি, লাম্প হয়ে যেতে পারে। তারপরে ধরেন অনেক সময় বাচ্চারা বিশেষ করে দেখি যে খুব সিভিয়ার অ্যাপেন্ডিক্স ব্যথা হলে সোজা হয়ে দাঁড়াতেই পারে না, কারণ সোজা হয়ে দাঁড়ালেও, সোজা হয়ে শুলেও আপনার ওখানে ব্যথা লাগে। তার মানে বাচ্চাদের ক্ষেত্রেও সেটা ঝুঁকি রয়েছে। ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ইয়েটা আমরা বেশি দেখি। আচ্ছা, কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে? বেসিক্যালি 10 থেকে 25। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে আরো কম বয়সও পাই, আবার বেশি বয়সের পাওয়া যায়। বাট ইয়াং গ্রুপ, যেটা টিন এজ গ্রুপ, এই গ্রুপটার মধ্যে অ্যাপেন্ডিক্সের
সমস্যাটা আমরা বেশি দেখতে পাই, ছেলে এবং মেয়ে দুইটাই। আচ্ছা, যেটি বললেন ব্যথা, তীব্র ব্যথা নিয়ে যখন আপনাদের কাছে আসছে, সাথে সাথে আপনারা কনফার্ম হন কিভাবে? প্রথমেই হয়তো বুঝে ফেলেন বা ধারণা করেন যে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা, নিশ্চিত হওয়ার কি কোনো আলাদা পরীক্ষা নিরীক্ষা আছে কিনা, নাকি ক্লিনিক্যালি ডায়াগনোসিস? না, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা আছে। ক্লিনিক্যালি আমরা বলি 70-75% আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি। আর তারপরে যেটা করি আমরা সেটা ব্লাড কাউন্ট করি। তখন আমরা ন্যাচারালি ইনফেকশনের কারণে যেই ব্লাডের শ্বেতকণিকা সেগুলো বেড়ে যায়, নিউট্রোফিল বেড়ে যায় স্পেসিফিক্যালি, এবং তারপরে আমরা তলপেটের একটা এক্সরে করি, কিউব এক্সরে করি, কারণ অ্যাপেন্ডিক্সের সাথে খুব কমনলি আমরা মিস্টেক করতে পারি। যেমন ধরেন মূত্রনালীতে যদি কোনো কিডনি থেকে যে মূত্রনালীটা বেরিয়ে আসি, ইউরেটার বলি যেটাকে, এখানে যদি কোনো ছোট পাথর জাতীয় সমস্যা থাকে ডান দিকে, সেটা অ্যাপেন্ডিক্সের মতো পেইন হতে পারে। তা অনেক সময় আমরা ন্যাচারালি ইউরিনের একটা রুটিন এক্সামিনেশন করে দেখি ইউরিনে পাস সেল আছে কিনা। কখনো ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনেরকে আমরা অ্যাপেন্ডিক্সে ভুল করতে পারি বলে ওই পরীক্ষাগুলো করে আমরা এক্সক্লুড করি। কিন্তু কনফার্মেটিভ ডায়াগনোসিস মোটামুটিভাবে ব্লাড কাউন্টেই আমরা বুঝে ফেলি। আর ক্লিনিক্যাল আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় কোনো ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স বড় হয়ে গেলে আলট্রাসোনোগ্রাম করে আমরা সেটা বুঝতে পারি। নিশ্চিত হবার পরে যে অ্যাপেন্ডিক্সের সমস্যা বা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সেটি নিশ্চিত হবার পরে আপনাদের পদক্ষেপটা কিসের উপর ডিপেন্ড করছে এবং কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন? অ্যাপেন্ডিসাইটিস জাতীয় সমস্যার একমাত্র চিকিৎসা হলো অ্যাপেন্ডিক্সটাকে ফেলে দেওয়া। আচ্ছা, আমরা যে ছোট্ট কৃমির মতো যেটা লেগে আছে সেইটাকে বেঁধে, তার ব্লাড ভেসেলটাকে সিকিউর করে ওটাকে বেঁধে আমরা কেটে ফেলে দিই। অপারেশনের কথা শুনলে কিন্তু রোগীরা শুরুতেই একটু অনীহা প্রকাশ করেন, এবং অনীহা প্রকাশ করে যেটা হয় ইভেনচুয়ালি রোগীরা যখন আর টিকতে পারে না, যখন দেখে যে আর উপায় নেই, যখন আসে তখন জিনিসটা আরো খারাপ হয়ে যায়। সেই জন্যই রোগীদেরকে বলবো প্রথমেই ভয় না পেয়ে, অপারেশনকে ভয় না পেয়ে সার্জনের কাছে এসে রোগের চিকিৎসা করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। যে কোনো কিছুই এ ধরনের অপারেশনে, যেটা অ্যাপেন্ডিক্স বলেন, গলব্লাডার বলেন, বা পেটের যে কোনো প্রবলেমের কথাই বলেন, সেগুলো হলো গিয়ে আমরা বলি যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। কখনো সিচুয়েশনটা এত খারাপ হয়ে যায় খুব সাধারণ চিকিৎসার মাধ্যমে সম্ভব, হ্যাঁ, সার্জিক্যাল মানে লিটল ইন্টারভেনশন দিয়ে যেটা সম্ভব। কোনো অ্যাপেন্ডিক্স আমি যখন ল্যাপারোস্কোপ দিয়ে করি সেটা 5 মিনিটে করে ফেলি, কোনো অ্যাপেন্ডিক্স আমার 1 ঘন্টাও লাগে। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কমপ্লিকেটেড কেসগুলো কি জন্য আসে? যে যখন দেরি হচ্ছে, ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হয়ে তখন চারিপাশে লেগে যায়। অ্যাপেন্ডিক্সের কতগুলো সিচুয়েশন থাকে, অ্যাপেন্ডিক্স সবসময় একই জায়গায় থাকবে তা না, এটার খুব ভ্যারিয়েবল পজিশন থাকে। কখনো সিগামের পিছনে, কখনো এমনভাবে লুকিয়ে থাকে সেটাকে বের করা বড় কঠিন হয়ে যায়। ইনফেকশন হলে এটা আরও খারাপ হয়ে যায়। সেই জন্যই আমরা বলি যে অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেম হলে ইমিডিয়েটলি সার্জিক্যাল ইন্টারভেনশনে যাওয়া উচিত আর কি। এবং সেই সার্জারিটা আপনারা কি ধরনের সার্জারি সাজেস্ট করে থাকেন? আপনি জানেন যে দেশে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করেছিলাম সেই 91 থেকে। তারপরই প্রথম আমরা গলব্লাডার দিয়ে শুরু করেছিলাম, তারপরই আমরা অ্যাপেন্ডিক্সও করতে শুরু করি। সারা পৃথিবীতেই তাই, পেটের প্রায় সব সার্জারি এখন ল্যাপারোস্কোপ দিয়ে সম্ভব। এবং এই ল্যাপারোস্কোপিক সার্জারিটা কিন্তু অত্যন্ত পপুলার একটা সার্জারি, ভীষণ পপুলার একটা সার্জারি। এটা গত 20-25 বছরে এই পপুলারিটি আরো গেইন করেছে, জাস্ট বিকজ যে পেট কেটে আর না কেটে যে কোনো একটা সার্জারির মধ্যে তফাৎ ইজ অবভিয়াস। কম ব্যথা, কম ঔষধ, কসমেটিক পারপাস, আর্লি রিটার্ন টু ওয়ার্ক, এইসব ব্যাপারগুলোর জন্য যেমন আপনি বললেন যে ভয়, অপারেশনের ভয় মানে কি, বড় করে পেট কাটার যে ভয়, তার চেয়ে পেট না কেটে ক্যামেরা দিয়ে করাটা অনেক ভালো, এটা তো সাধারণ মানুষও বুঝে। সেই জন্য এত পপুলারিটিটা পেয়েছে এবং সাধারণ মানুষও এখন বুঝতে পারছে। এক্স্যাক্টলি। আর ল্যাপারোস্কোপের সবচেয়ে সুবিধা, স্পেশালি অ্যাপেন্ডিক্সে, সেটা হলো আমরা ল্যাপারোস্কোপ দিয়ে যখন অ্যাপেন্ডিক্স করি, ইয়াং ফিমেল পেশেন্টের বিশেষ করে যাদের লোয়ার অ্যাবডোমেনে অন্যান্য অর্গান আছে, লাইক ওভারি, তারপরে ফিলোপিয়ান টিউব, ইউটেরাস, এসব জায়গায় কোনো বাজে রকম ইনফেকশন থাকলে বা সিস্ট থাকলে, যেটা আমরা জানি না অ্যাপেন্ডিক্সের কারণে না হয়, হয়তো সেই জন্যই ব্যথাটা হচ্ছে, যেটা আলট্রাসোনোগ্রামে সবসময় কনফার্ম করা যাবে না, ব্লাড কাউন্টেও বোঝা যাবে না, সেগুলো কিন্তু আমরা একেবারে সরাসরি দেখতে পাই। এই জন্য কিন্তু ল্যাপারোস্কোপিটা একসময় ডায়াগনস্টিক টুল হিসেবেই ছিল, তাই না? তো সেটা এখন আমরা ইন্টারভিন করতে পারি বলে সার্জিক্যাল স্কিল ডেভেলপ করে সেটা সার্জারি করাতেও কাজে লাগাচ্ছি। সুতরাং এখন হচ্ছে ডায়াগনোসিস এবং হচ্ছে চিকিৎসা, দুইটা পারপাসে একসাথে, এই পারপাসে স্পেশালি ইয়াং ফিমেল গ্রুপে আমি বলবো যে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট। কারণ এটা করলে অ্যাপেন্ডিক্স তো ফেলে দেওয়া সম্ভবই, এবং বাকি জিনিসগুলো সব সুন্দরভাবে দেখে আসা যায়,
এবং অনেক সময় তলপেটে কিছু জমে থাকলে পাসচার জমে থাকলে সেটাকে খুব সুন্দরভাবে সাক আউট করে ক্লিন করা যায় এবং ল্যাপারোস্কোপের মাধ্যমে তো আমরা অনেক বড় করে অনেক সুন্দর করে দেখতে পাই। কিন্তু দরকার হলো এক্স্যাক্টলি দরকার হলো যেটা সেটা স্পেশাল ট্রেনিং, সার্জিক্যাল ডেভেলপমেন্ট অফ সার্জিক্যাল স্কিল অ্যান্ড প্রপার ল্যাপারোস্কোপিক সেটআপ। এগুলো না হলে কমপ্লিকেশনের চান্স বাড়তেও পারে, বেশি থাকে এবং অবশ্যই সুবিধাটাই সবচেয়ে বেশি যদি সেটি প্রপারলি ব্যবহার করা হয়, যদি কেউ করেন। স্যার চমৎকারভাবে বুঝিয়ে দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যাপেন্ডিক্সের বিভিন্ন সমস্যা এবং তার ল্যাপারোস্কোপিক সমাধান। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং বিভিন্ন তথ্য আমরা জানতে পারলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এই পরামর্শ এবং তথ্য আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো হ্যান্ডসের একটা মুভমেন্ট, সেটাকে আমরা সুপারসেট প্রোগ্রামে নিয়ে যাবো। ট্রাইসেপ এবং বাইসেপটাকে আমরা একসাথে হিট করব। এক্সারসাইজটা সবাই যারা জিমে যাচ্ছে তাদের জন্য একটা বেসিক মুভমেন্ট, সবাই এক্সারসাইজটা করে, কিন্তু যে রিজেন আমরা এক্সারসাইজটা করবো এর সাথে আমরা কিছু ট্রিক অ্যাড করে দিব। রিজনটা হচ্ছে এই, খুব তাড়াতাড়ি যাতে হাতের ম্যাসিভনেসটা যাতে বেড়ে যায়। অনেকে যারা জিমে যাচ্ছে অথবা যারা এক্সারসাইজটা পিক আপ করেছে, অনেকদিন এক্সারসাইজ করার পরও দেখা যায় যে হাতের ভিজিবল ওই পরিমাণ চেঞ্জ হয় না, তখন একটু হয়ে যায়, ওরা অধৈর্য হয়ে যায়, খুব তাড়াতাড়ি হাতটাকে করতে চায়, বাড়াতে চায়। তো রেগুলার প্রোগ্রামে দেখা যায় যে গ্র্যাজুয়ালি আপনার হাতটা বাড়বে, কিন্তু কিছু ট্রিক যদি আমি অ্যাপ্লাই করি যে জিনিসটা হবে, আপনার হাতটা খুব র্যাপিডলি বাড়বে। র্যাপিডলি বলতে বোঝাচ্ছে যে একটা ট্রিক আছে, যে ট্রিকের মাধ্যমে আপনি একদিনে আপনার হাতটা 1 ইঞ্চি পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। এখন প্রথমে আমি এক্সারসাইজটা দেখাবো, এরপরে বলবো যে ট্রিকটা কীভাবে আপনি করবেন। যদি ট্রিকটা আপনি কমপ্লিটলি যদি করেন ফলো করেন, তাহলে জাস্ট উইদিন 24 আওয়ার্সে আপনার হাতের ভিজিবিলিটি 1 ইঞ্চি বেড়ে যাবে। এখন প্রথমে দেখুন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করবো, এরপর আমি ট্রিকটা বলে দিচ্ছি আপনাদের। ওকে ট্রেডিশনাল যে ট্রাইসেপের যে মুভমেন্ট, একদম বেসিক মুভমেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেঞ্চ প্রেস। সেটা হচ্ছে ট্রাইসেপের স্ট্যান্ডিং অবস্থায় করবো আমরা। ওকে গো, খেয়াল করবেন আগেও আমরা দেখিয়েছিলাম মুভমেন্টে, বেসিক মুভমেন্টে কীভাবে এক্সারসাইজটা করতে হয়। যে আপার আর্মস ফিক্স থাকবে, শুধু 4 আর্মসটা আপ ডাউন করবে এবং অল দ্য ওয়ে নিচের দিকে নামবে, উপরে উঠবে। নিঃশ্বাসটা হচ্ছে নাক দিয়ে নিবে, যখন নামবে উঠবে তখন মুখ দিয়ে ছাড়বে। ওকে, এইটা 12 রেপিটেশন যখন আপনার শেষ হয়ে যাবে তখনই জাস্ট এটা রাখবেন। ওকে, রাখার পরে সঙ্গে সঙ্গে আপনার অপোজিট মাসল যেটা বাইসেপের সেটাতে আপনি হিট করবেন। গো, এখানে সেম থাকবে। আপনি খেয়াল রাখবেন যাতে আপনার এলবোটা সামনের দিকে না যায়। এলবো সামনের দিকে চলে গেলে আপনার ডেলসে মাসেলে গিয়ে কাজ করবে। ম্যাক্সিমাম আপনার মুভমেন্টটা হবে হচ্ছে আপনার 4 আর্মস থেকে, আপার আর্মসটা থাকবে, কিন্তু পাওয়ারটা থাকবে হচ্ছে আপনার বাইসেপ থেকে। যখনই 12 রেপিটেশন হয়ে যাবে তখন রেখে দিবেন। এটা এই দুইটা এক্সারসাইজ মিলে এটাকে আমরা বলি এক সেট। আমরা এই প্রোগ্রামটাকে বলছি হচ্ছে সুপার সেট। এভাবে আপনি 3 সেট মারবেন। রিপিটেশন হবে এমন একটা ওয়েট নেবেন যে ওয়েট আপনি 12, গ্র্যাজুয়ালি একটু বাড়াবেন, অল্প করে বাড়াবেন 10, এরপর গ্র্যাজুয়ালি বাড়াবেন 8, 12, 10, 8, এই 3 সেট। ওকে, এখন আপনি বলবেন যে এক্সারসাইজটা কিন্তু আমরা সবসময় করি এবং যে কোনো জিমে গেলে এক্সারসাইজটা কিন্তু সবাই করে, তাহলে আমি 24 ঘন্টা 1 ইঞ্চি কীভাবে বাড়াবো হাতটা। ট্রিকটা হচ্ছে আপনি এক্সারসাইজটা যখন আপনি যদি মনে করেন আপনার প্রোগ্রাম থাকে যে আপনি হাতটাকে আগে বাড়াবেন, তাহলে যে জিনিসটা করবেন, আপনি আপাতত অ্যাটলিস্ট 48 আওয়ার্স জিমের কোনো মুভমেন্ট করা অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ করা আপাতত বন্ধ করবেন। 48 আওয়ার্স বন্ধ করার পরে যেদিন এই প্রোগ্রামে যাবেন সেদিন যে জিনিসটা করবেন, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এভরি 1 আওয়ার আপনি এই এক্সারসাইজটা 3 সেট করে মারবেন। ইটস ভেরি সিম্পল। এই এক্সারসাইজটা করতে আপনার 5 থেকে 6 মিনিটের বেশি লাগবে না, কিন্তু খেয়াল করবেন যে এভরি 1 আওয়ার এইটা করবেন এবং খেয়াল রাখবেন যে সারাদিনে যাতে অ্যাটলিস্ট 8 বার এই জিনিসটা হয় আপনার, মানে 1 ঘন্টা পর যাতে 8 বার হয়, মানে অ্যাটলিস্ট আপনার 8 ঘন্টা যাতে আপনি এইটা থাকেন, প্রোগ্রামে থাকেন। এরপর আবার 48 আওয়ার্স আপনি রেস্টে চলে যাবেন। কোনো ধরনের মুভমেন্ট করবেন না, চেস্টের, না ল্যাটসের, না লেগসের, কোনো কার্ডিওভাস্কুলার মুভমেন্ট কিছুই আপনি করবেন না। আবার 48 আওয়ার্স চলে যাবেন রেস্টে চলে গেলে 48 আওয়ার্স পরে যদি আপনি মেজারমেন্ট নেন, দেখবেন যে মিনিমাম 1 ইঞ্চি হাত আপনার বেড়ে গেছে। কারো আবার দেখা যায় 1 ইঞ্চির বেশি বেড়ে যায়। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা করার সময় আপনি কোনো রকমের যদি প্রোটিন ইনটেক যদি না করেন, যদি আপনার ফুড হ্যাবিটে কোনো রকম যদি নিউট্রিশন যদি কমে যায়, তাহলে কিন্তু এই পরিমাণ ভিজিবল চেঞ্জ হবে না। বরং বলবো কিছু ক্ষেত্রে আপনি আপনার খাওয়াটা বাড়িয়ে দেবেন, কিন্তু খাওয়া মানে কি বাড়াবেন না, ফ্যাট বাড়াবেন না, কার্বস বাড়াবেন না। কার্বস এবং ফ্যাট যা থাকে তাই থাকবে। এর সাথে আপনি যে জিনিসটা করবেন যে আপনার প্রোটিনটা করে দিবেন, বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে 48 আওয়ার্স পরে যে এইটা পাবেন। 48 আওয়ার্স পরে আপনি যে নর্মাল মুভমেন্টটাই করতে পারবেন। তবে এই প্রোগ্রামটা আপনি প্রত্যেক সপ্তাহে কখনোই আপনি যদি করেন, তাহলে আপনার কিন্তু মাসলগুলো কিন্তু ব্রেকডাউন হবে।
এটা আপনি যেটা করতে পারেন 2 থেকে 3 মাস পরে একবার করতে পারেন। এইভাবে গ্র্যাজুয়ালি আপনি হাতের ম্যাসকুলারিটি অথবা মেজারমেন্টে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। দর্শক, উচ্চ রক্তচাপ সম্পন্ন যারা রয়েছেন, আপনাদের খাবারের তালিকায় কোনো কোনো খাবারে রয়েছে কিছুটা বিধিনিষেধ, আবার কিছু কিছু খাবার আপনাদের জন্য কিছুটা উপকারীও বটে। কোন কোন খাবার উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীদের খাওয়া উচিত, চলুন জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। দর্শক, আজকাল অনেক বাড়িতেই কম বেশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের একটি প্রবণতা দেখা যায়। এবং আগে যেটা আমরা জানতাম যে অ্যাডাল্টদেরই সাধারণত প্রেশার হয়, কিন্তু আমি নিজে অনেক পেশেন্ট পেয়েছি যাদের বয়স অনেক কম। সাধারণত অধিক ওজন, অতিরিক্ত ফাস্টফুড এবং ইনডিসিপ্লিন লাইফের কারণে অনেকেই কিন্তু খুব কম বয়সেই প্রেশারের মতো একটি সমস্যায় ভুগতে পারে। উচ্চ রক্তচাপ হলে ম্যাক্সিমাম মানুষেরই প্রথম যেটা করণীয় সেটি হচ্ছে ডাক্তারের কাছে যেয়ে এই উচ্চ রক্তচাপটির জন্য যেই প্রয়োজনীয় ওষুধ সেটিকে গ্রহণ করা, এবং সেই সাথে খাবারের নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি। কেননা উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে এটা থেকে পরবর্তীতে কিডনি এবং হৃদরোগের মতো অর্থাৎ হার্ট ডিজিজের মতো অনেক মারাত্মক রোগও কিন্তু হতে পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেক হাইপারটেনসিভ পেশেন্টকে উচিত তার রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখা। সেই ক্ষেত্রে খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চললে অনায়াসেই খুব ভালো মতো কিন্তু সে জীবনযাপন মেনটেন করতে পারে। প্রথমত খাবারের লবণের দিকটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে টেবিল সল্ট বা এক্সট্রা লবণ, যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে বলি, এবং সেই সাথে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক যেগুলোর টেস্ট মেকার বা সল্ট রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রান্নার ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো সয়া সস বা কমার্শিয়াল সসের ব্যবহার করা না হয়। কেননা প্রেশার মানেই মনে করে অনেকেই লবণ, গরুর মাংস আর শুধু ডিমের কুসুম। বিষয়টি তা নয়, লবণের পাশাপাশি এরকম আরও অনেক খাদ্য উপাদান আছে যেগুলো সতর্কতার সাথে প্রেশারের রোগীদেরকে গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপে যারা থাকে তারা অনেক সময় প্রেশার হাই হয়ে গেলে আচারের আশ্রয় নেয়, অর্থাৎ মনে করে টক খেলে আমার প্রেশার কমবে, বাট এটা অনেক ভুল ধারণা। কেননা আচার মানেই হচ্ছে আচারে অনেক তেল থাকে এবং অনেক সল্টের ব্যবহার করা হয়। সুতরাং অবশ্যই আপনার প্রেশার কমাতে আপনি কখনই আচারকে বেছে নেবেন না। সেই সাথে ফাস্ট ফুড এবং অন্যান্য ফ্যাটি ফুডস যেমন ডিমের কুসুম, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সারাদিনের খাবারে পটাশিয়ামযুক্ত খাবারের মাত্রাকে যদি একটু বেশি করে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত ডাবের পানি, কলা, সবজি, সালাদ বেশি করে খেলে আপনার এই উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে মেনটেন হবে। আরেকটি বিষয়ে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওজন, তা যেন অবশ্যই কমিয়ে আপনি কাম্য ওজনে রাখতে পারেন। অর্থাৎ আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারলে উচ্চ রক্তচাপের প্রবলেম এবং এইটার জনিত অন্য কোনো ডিজিজ থেকে নিজেকে খুব সহসাই বাঁচিয়ে রাখা সম্ভব। নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন করলেই এই উচ্চচাপের ঝুঁকি থেকে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন প্রত্যেকটি মানুষকেই কিন্তু পারবেন সেভ করতে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন, কারণ রাতেই মুখের ভেতর ব্যাকটেরিয়া ক্ষতিকর কাজ বেশি করে থাকে। আর সকালে দাঁত ব্রাশ করা উচিত নাস্তার পর। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, সোশ্যাল স্টিগমা যেটা বলছিলাম, অনেক ক্ষেত্রে আমি দেখেছি লোকে এটা জানাতে ভয় পায়, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তার বিয়ে হবে না। হ্যাঁ, ট্রিটমেন্ট করে কন্ট্রোলে আছে। অনেক আমার পেশেন্ট আছে যাদের মানে এমন না শিক্ষিত ফ্যামিলি, ওরাও যখন বিয়ে, হঠাৎ আমার কাছে বিয়ের কার্ড নিয়ে এলো, আমি বললাম তোমরা জানিয়েছো? না, জানালে কি বিয়ে হবে?
মানে এই ধারণাটাই তো মানে এইটা অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেসের যে অভাব। এপিলেপসিটা একটা স্টিগমা নয়, ইটস এ ডিজিজ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।